ওকে, সো আমাকে মাত্র 3 মিনিট দেওয়া হয়েছে। আহমেদ বিন পারভেজ বলছে আমি 3 মিনিটের বেশি কথা বলতে পারবো না। সো আজকের আপডেটে আমি আসলে খুবই প্রিসাইসলি তিনটা জিনিস নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এখনও নাকি ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্লাব, এটা আহমেদ বিন পারভেজ আমাকে বলতেছে। অ্যান্ড আই ইউজ টু বিলিভ দ্যাট। এখন সেটা বিলিভ করতে আমার খুব কষ্ট হয়, কারণ আমরা হিস্টোরিক্যালি ইংল্যান্ডের যে টপ 6 ক্লাবস দেখি সেখানে কিন্তু আমরা দেখতেই পাই যে ম্যানচেস্টার ইউনাইটেড আর দ্য অনলি টিম যারা এখনো পর্যন্ত কোনো ইন্ডিভিজুয়াল 100 মিলিয়ন প্লাস পাউন্ড সাইনিং করে নাই। এখন ওই অ্যাম্বিশনের জায়গা থেকে ইউনাইটেড এত পিছনে কেন? মানে টটেনহাম হটস্পার্সও কিভাবে ম্যান ইউনাইটেডের আগে ওরকম একটা বড় মার্কি সাইনিং করাতে পারে যেটা 100 মিলিয়নের উপরে খরচ হয়? এবং এই সিজনে তো চেলসি, ম্যান সিটি তারা তো অহরহ সেটা করে যাচ্ছে। ডেকল্যান রাইসকে আর্সেনাল কিনে ফেলছে ওভার 100 মিলিয়ন দিয়ে। চেলসি তো সেটা রেগুলারই প্রত্যেক সিজনে করে, এবং লিভারপুল তো গত সিজনে মানে একের পর এক চমক দেখায় গেছে, বাট তাদের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। এই সিজনেও তারা মানে জ্যাকেটের মতো একটা প্লেয়ারকেও তারা 60 মিলিয়ন দিয়ে, ওয়েল, এই ডিলটা মনে হয় খুব একটা ভালো হয় না। বাট ইন এনি কেস মানে লিভারপুল বার্কোলার জন্য যেমন 150 পর্যন্ত যেতে পারে এরকম শুনতেছি, ভিনিসিয়াস জুনিয়রকে আর্সেনাল আনতে চায়, সো সেটা তো ডেফিনেটলি 100-এর কম হবে না। সো এই একটা সিচুয়েশনের মধ্যে কিভাবে ম্যান ইউনাইটেড মানে ইংল্যান্ডের টপ টিম হয় উইদাউট ইভেন হ্যাভিং বিগ মার্কি সাইনিং এই সময়ে এসে, এই যুগে এসে, যেখানে কিনা গত সিজনে ইউনাইটেড থার্ড হয়েছে এবং সেখান থেকে আমরা ইমপ্রুভ করতে চাই। যাই হোক, সেটা একটা দুঃখজনক ব্যাপার। তবে আজকের ট্রান্সফার নিউজের ব্যাপারে আরও দুটো পয়েন্ট আমার মাথায় যেটা আসলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। বেসিক্যালি যে ঘটনাটা জানলাম সেটা হচ্ছে যে এডি হাউ, নিউক্যাসেলের হেড কোচ, তিনি রেজিগনেশন দিয়েছেন, তিনি রিজাইন করেছেন। এবং সেটা হওয়াতে যেটা হইলো যে নিউক্যাসেলের যে ম্যাস এক্সোডাসটা হচ্ছে, ম্যাস প্লেয়ারদের যে রিলিজটা চলে যাচ্ছে, প্লেয়ারদেরকে বিক্রি করে দিচ্ছে তারা রাইট, লেফট অ্যান্ড সেন্টার, আমরা কিন্তু ইতিমধ্যেই মোটামুটি নিউক্যাসেল দলটাকে খালি হয়ে যেতে দেখতেছি, ইনক্লুডিং দ্যার হেড কোচ। সো তার আগ পর্যন্ত কি কি হয়েছিল আমরা দেখলাম যে সান্ড্রো টোনালি চলে গেছে, ব্রুনো গিমারেজ সে আর্সেনালে নাকি জয়েন করতেছে। সো সেটা হচ্ছে একদম ফ্রেশ রিউমার, এবং মোরলেস সেই ডিলটা মনে হয় ডান হয়ে যাওয়ার কথা। সো নিউক্যাসল খালি বলতে গেলে। আলেকজান্ডার ইজাককে লাস্ট সিজন লিভারপুল নিয়ে গেছিল উইথ দ্যাট রেকর্ড সাইনিং 120+ মিলিয়ন পাউন্ডস। আর কি বাকি আছে? মানে বেসিক্যালি নিউক্যাসল টিমটা এখন পুরোটাই খালি। গর্ডনকে বার্সেলোনা নিয়ে গেছে। সো আলটিমেটলি খালি নিউক্যাসলের মধ্যে কেউ থাকতে চায় না এই মুহূর্তে। তাদের কোনো চ্যাম্পিয়ন্স লিগ নাই, এবং সেই চান্সে ম্যান ইউনাইটেড নাকি চাচ্ছে এখন নিউক্যাসলের লেফট ব্যাক যিনি আছেন লুইস হল, তাকে পেতে চাইছে, এবং তাকে পাওয়ার জন্য মোস্ট লাইকলি 50-60 মিলিয়ন পাউন্ডস খরচ করতে হবে ইউনাইটেডকে। ইম্পসিবল, এই জিনিসটা হওয়ার কথা না, বা এই জিনিসটা ইউনাইটেড বোধহয় করবে না এরকম 21 ইয়ার একজনের জন্য। যদিও করতে পারলে তো ডেফিনেটলি হয়তো গুর্দা থাকলে, বলস থাকলে সেটাই তারা করতো, বাট সেটা তারা করবে না, এটা আমি জানি। তারা আপাত মুহূর্তেই যে আমাদের মতো বোকা ফ্যানদেরকে একটু শান্তিতে রাখার প্ল্যান করতেছে, যে আমরা কিন্তু যাচ্ছি হলের জন্য, তারপর দেখবো যে হঠাৎ ট্রান্সফার উইন্ডো শেষ, হলও আসে নাই, হারিয়া মাসকেও বিক্রি করে দিচ্ছে মাঝখান দিয়ে। সো ইটস বেসিক্যালি লুক শ, এবং মাঝে মধ্যে ডরগু এসে হয়তো তাকে সাপোর্ট দিবে। সো এইভাবেই হয়তো চলতে পারে। আচ্ছা, মাই 3 মিনিটস আর আপ, আমি যাই। আহমেদ বিন পারভেজ এসে জয়েন করতেছে। থ্যাংক ইউ সো মাচ সলস্পোর্ট এবিপি। এবং আপনাদেরকে নেগেটিভিটির ডোজ দেওয়া শেষ হয়ে গেছে। আই থিঙ্ক আই শুড গিভ ইউ সাম পজিটিভ নিউজ। আমি বেসিক্যালি আর কিছু না, আমি মার্কাস র্যাশফোর্ডকে নিয়ে কথা বলতে আসছি। কারণ র্যাশফোর্ডের কামব্যাকটা ইউনাইটেডে সে ফিরে আসবে, যে এখনো পর্যন্ত কিন্তু মনে হচ্ছে যে র্যাশফোর্ড ইউনাইটেডেই আসবে, এবং মোস্ট লাইকলি ইউনাইটেডে ইন্টিগ্রেটেড হবে। কারণ মার্কাস র্যাশফোর্ডের যে স্যালারি, ওভার 300,000 পাউন্ডস পার উইক, এই অ্যামাউন্টটা টু বি অনেস্ট ইউরোপের খুব বেশি ক্লাব অ্যাফোর্ড করতেও পারবে না। এবং র্যাশফোর্ডের এখন যে বয়স, অ্যারাউন্ড 29, এই বয়সে এসেও তাকে আসলে অ্যাফোর্ড করতে পারবে না অন্য কোনো ক্লাব, আনটিল আনলেস হি ইজ ইন দ্য ওয়ার্ল্ড ক্লাস ক্যাটাগরি। সেই ক্যাটাগরিতে কিন্তু আলটিমেটলি আনফর্চুনেটলি র্যাশফোর্ডকে ফেলা যাচ্ছে না। বাট র্যাশফোর্ডের যে স্টোরিটা, আমরা যারা ইউনাইটেড ফ্যান্স আমরা তো জানি যে 10 বছর আগে তার ডেবিউ হয়েছিল। 10 বছর আগে সে ডেবিউ করেছিল, এবং সেটা হচ্ছে ইউরোপা লিগের একটা ম্যাচ, মিজিল্যান্ডের সাথে ম্যাচ, ডেবিউতেই ব্রেস। তারপর হচ্ছে প্রিমিয়ার লিগে সে যখন ডেবিউ করলো সেটা আবার আর্সেনালের সাথে ছিল, সেই ম্যাচেও সে একটা ব্রেস এবং একটা অ্যাসিস্ট। মানে এর চেয়ে ড্রিম স্টার্ট আসলে একজন ইয়াং একাডেমি প্লেয়ারের হতেই পারে না তার ড্রিম ক্লাবের জার্সিতে। সো র্যাশফোর্ড আমার কাছে মনে হচ্ছিল যে অনেক দিন পর ইউনাইটেড একটা প্রডিজি পেয়েছে যারা একাডেমি থেকে এসে একটা ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এবং র্যাশফোর্ড শুধুমাত্র ইউনাইটেডের একাডেমি প্রোডাক্ট হিসেবে এসে ইনিশিয়াল যে একটা স্পার্ক দেওয়া, সেই ব্যাপারটা ছিল না তার মধ্যে। ইট ফেল্ট লাইক মার্কাস র্যাশফোর্ড একদিন ব্যালন ডিওর পেতে পারে। ইট ফেল্ট লাইক মার্কাস র্যাশফোর্ড একদিন ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হয়ে যেতে পারে। ইউনাইটেডের জার্সিতে ইট কুড বি অ্যানাদার স্টোরি যে একটা একাডেমি গ্র্যাজুয়েট এসে এই ধরনের একটা পারফরমেন্স দিচ্ছে।
একদম 10 ইয়ার্স যদি ফাস্ট ফরওয়ার্ড করে নিয়ে আসি 2026-এ কি অবস্থা র্যাশফোর্ডের? 2025 পর্যন্ত র্যাশফোর্ড টানা 9 বছর ইউনাইটেডের হয়ে খেললো এবং সেই 9 বছরের মধ্যে মোর দ্যান 400 প্লাস তার অ্যাপিয়ারেন্সেস ছিল এবং সেইখানে হি হ্যাড 138 গোলস ফর ম্যানচেস্টার ইউনাইটেড, যেখানে প্রিমিয়ার লিগে 87টা গোল ছিল। সো আনইমাজিনেবল একটা ক্যারিয়ার যাচ্ছিল র্যাশফোর্ডের, এবং ভালো খারাপ মিলায় আই থিঙ্ক হি ইজ আ ম্যাঙ্ক বর্ন অ্যান্ড ব্রেড। সো ওই জায়গাটার মধ্যে আসলে মার্কাস র্যাশফোর্ডকে ইউনাইটেড থেকে ডিট্যাচ করাটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, বাট আনফর্চুনেটলি সেই ঘটনাগুলো কিন্তু হচ্ছিল এবং টিমের সাথে ক্লাবের সাথে সেন্টিমেন্টের সঙ্গে একটা ডিট্যাচমেন্ট কিন্তু তার হয়ে যাচ্ছিল সিটির সঙ্গে, এবং শেষ পর্যন্ত যেটা হলো র্যাশফোর্ড গত 1.5 সিজন কিন্তু লোনে কাটিয়েছেন। অ্যাস্টন ভিলাতে তিনি লোনে কাটিয়েছেন 2025-এর জ্যান থেকে অনওয়ার্ডস, এবং লাস্ট যে সিজনটা 25-26 সেটা কিন্তু বার্সেলোনাতে ফুল সিজন হি ওয়াজ অন লোন। সো আলটিমেটলি মার্কাস র্যাশফোর্ডের ইউনাইটেডের সাথে যে লেগেসিটা আছে সেটা আমরা যতই ডিনাই করার চেষ্টা করি না কেন, ইট ইজ আ লেগেসি যেটা রিসেন্ট হিস্ট্রিতে আমার মনে পড়ে না আর কোনো একাডেমিক গ্র্যাজুয়েট এই কাজটা করতে পারছে। গাই যে 7 বছর বয়সে ইউনাইটেডের একাডেমিতে জয়েন করলো, 16 বছর বয়সে তার ডেবিউ হলো, এবং তারপর ইনফ্যাক্ট হি ওয়াজ নট 16, আই থিঙ্ক হি ওয়াজ 17 or 18 যখন তার ডেবিউ হলো। এখন হি ইজ 28-29 ইন 2026। সো মার্কাস র্যাশফোর্ড ইজ ব্যাক। এখন ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে তার জন্য কিন্তু ট্রান্সফারটার অপশন ওপেন আছে, অ্যান্ড আই থিঙ্ক যদি পার্মানেন্ট ট্রান্সফারে কোনো ভালো ক্লাব তাকে নিতে চায় সেই ক্ষেত্রে হয়তো হিল মুভ অন, নাইলে হচ্ছে মোস্ট লাইকলি ইউনাইটেড এসে আবার রিইন্টিগ্রেট করবে। মাইকেল ক্যারিক ইজ ওয়েলকামিং দিস আইডিয়া। এখন র্যাশফোর্ড কোন স্টেট অফ মাইন্ডে এখন আছে আল্লাহ জানে, আই এম নট ভেরি শিওর, বাট আই ওয়ান্ট টু গিভ হোপ টু এভরিওয়ান। আমরা যারা ইউনাইটেড ফ্যান্স আছি, লেটস নট ফরগেট র্যাশফোর্ড আসলে আমাদের জন্য কি ছিল বা কি করতে পেরেছে। ওর বেস্ট অ্যাট্রিবিউটটা আমরা একটু রিকল করার চেষ্টা করি, যে সে আসলে গিভ আপ করে না, করতো না একটা সময় যখন সে ইউনাইটেডের যখন রক্ত তার ভিতরে বইতো। এখন আমি জানি না এই নতুন মার্কাস র্যাশফোর্ড ইজ হি আ ডিফারেন্ট ভার্জন অফ হিমসেলফ নাকি ইজ হি আ বেটার ভার্জন অফ হিমসেলফ, সেটা আমরা আসলে দেখতে চাই না ম্যান ইউনাইটেড জার্সি। হোপফুলি এই সিজনটায় সে থাকে, কারণ মাইকেল ক্যারিক নিজেও জানে যে আসলে ইউনাইটেড ডিএনএ যাদের মধ্যে আছে ওই সংখ্যক প্লেয়ারদের প্রয়োজন হবে তার এই সিজনে টু সার্ভাইভ অ্যান্ড টু ডু ওয়েল। আপনারা কমেন্ট করে জানিয়ে দেন র্যাশফোর্ডকে নিয়ে আপনাদের পার্টিকুলারলি কোনো মতামত আছে কিনা, অ্যান্ড অফকোর্স র্যাশফোর্ডকে কি ইউনাইটেডের ইন্টিগ্রেট করা উচিত নাকি লোনে করে হলেও পাঠিয়ে দেওয়া উচিত অন্য কোনো ক্লাবে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অলস্পোর্ট এবিপি।